অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সামনে সম্পাদ্য করে দেখাবো। সম্পাদ্যের মধ্যে যে জিনিসটা আমরা বোর্ডে তুলে নিয়েছি সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় বা রুটের মান নির্ণয় বা বর্গমূল নির্ণয় জ্যামিতিক উপায়ে কিভাবে করা হয়। এই প্রশ্নটি পরীক্ষায় আসলে 5 নম্বর থাকে। তোমরা এটাকে মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। তো চলো আমি আজকে যেটা লিখে নিয়েছি দেখো, জ্যামিতিক উপায়ে রুট 29 এর মান নির্ণয় করি। এই রুট 29 এর মান নির্ণয় বা হয়তো বলতে পারে জ্যামিতিক উপায়ে 29 এর মান নির্ণয় করো বা 29 এর বর্গমূল নির্ণয় করো, বা বলতে পারে এরকম যে দুটো বাহুর দৈর্ঘ্য দিয়ে তার মধ্য সমানুপাতি নির্ণয় করো। তা মধ্য সমানুপাতি হোক, বর্গমূল হোক বা রুটের মান নির্ণয় হোক, সব ক্ষেত্রেই কিন্তু প্রসেসটা আমাদের একই হবে। কেমন? তাই সর্বপ্রথম আমাকে যেটা মনে রাখতে হবে, প্রসেসটা কিভাবে আমি করব। এই সম্পাদ্যটা করার জন্য দুটো জিনিস জানা দরকার, একটা সমাদ্বিখণ্ডন, লম্ব সমাদ্বিখণ্ডন, আর একটি হচ্ছে স্কেল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন। এই দুটো জিনিস যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে এই সম্পাদ্যটা কিন্তু আমরা করতে পারবো। তো চলো দেখি আমরা কিভাবে করব। প্রথমত এই যে বর্গমূলের মধ্যে যেটা দেওয়া আছে 29, এইটাকে দুটো সংখ্যামালার গুণফল রূপে প্রকাশ করতে হবে, দুটো সংখ্যার গুণফল। তাহলে 29 কে আমরা কি কি দিয়ে করতে পারি? 29 কে আমরা যেমন যদি আমরা 24 লিখতাম তাহলে 24 কে কি করতাম? 4 গুণ 6 4 6 24। 20 যদি থাকতো তাহলে 4 গুণ 5 4 5 20। কিংবা দেখা গেল 22 আছে, 11 দুগুণে 22, বা 22 কেও অন্য কোনো দশমিক সংখ্যা দিয়েও আমরা গুণফল রূপে প্রকাশ করতে পারি। তো এইরকম ভাবে আমি চিন্তা করব যে 29 কে কিভাবে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। তো দেখো, আমরা যদি এরকম মনে করি 5.8 গুণ 5, দেখো গুণ করো, 5 8 40 এর 0 হাতে 4, 5 5 25 আর 4 যোগ করলে 29। এইরকম ভাবে আমাকে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে নিতে হবে, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। কেমন? তো এটা লেখার পর আমি কি লিখবো? ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য 5.8 একক। আমরা সেন্টিমিটার হিসাবে কিন্তু এটাকে লিখতে পারি না, যেহেতু এখানে কোনো একক সেন্টিমিটার নেই। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5 একক। যে সংখ্যা দুটি হলো, একটা এখানে একটা এখানে, লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা কি করব? এই সংখ্যা দুটোকে আমরা স্কেলের সাহায্যে আমরা মাপ নেব। তো আমার হাতে স্কেল নেই, কিন্তু আমি একটা ধারণা মতন একটা মাপ নিলাম। এইটা ধরলাম 5.8 আর এটা ধরলাম 5। স্কেলে 5 সেমি, স্কেলে 5.8 সেমি। স্কেল ধরলাম, স্কেল ধরে মাপ নিলাম। নেওয়ার পর আমি অঙ্কটাকে করার জন্য কি করলাম? এই জায়গাটায় একটা বড় করে দাগ দিলাম, পূর্ণাঙ্গ। ভাই এই জায়গাটা হয়তো আমাদের জায়গাটা ধরবে না, তাই আমরা একটু নিচে এখান থেকে দাগটা দিলাম। কেমন? এই রেখাটা কিন্তু অনির্দিষ্ট রেখা। দেওয়ার পর আমরা এই প্রথম যে বড় বাহুটা আছে, কম্পাসের সাহায্যে কম্পাসের রুল লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে কম্পাসের কাঁটাটা এখানে লাগালাম আর রুলটা এখানে। এই পর্যন্ত মাপটা নিয়ে এখান থেকে কাঁটা লাগিয়ে রুলটা, বৃত্তচাপটা এরকম ভাবে কেটে নিলাম। এটা হলো আমাদের 5.8 সেমি। আমি নাম দিলাম ইচ্ছে মতন AB নাম দিলাম। এবার এই যে 5 সেমি আরেকটি রয়েছে, এটার আবার মাপ নিলাম কম্পাসের সাহায্যে। নিয়ে কম্পাসের কাঁটাটা এই জায়গায় লাগালাম, এখানে লাগিয়ে এই পর্যন্ত মাপ নিয়ে 5 সেমি মাপ নিলাম। তাহলে প্রথমত কি করলাম? দুটো সংখ্যার গুণফল করলাম। দুটো সংখ্যার একটা স্কেলের সাহায্যে বড় মাপটা নিলাম প্রথমে, ছোট মাপটা পরে নিলাম। এই বড় মাপের সমান পরিমাপ নিয়ে এই অনির্দিষ্ট রেখার উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করে কেটে নিলাম AB অংশ।
আর একটি ছোট মাপ নিয়ে আবার এখান থেকে কেটে নিলাম। আমার দুটো বাহুর মাপ কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দু অর্থাৎ দুটি বাহুর যোগফল তাদের অর্ধেক করতে হবে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। কিভাবে করব? লম্ব সমদ্বিখণ্ডক করার রাস্তা হচ্ছে এই যে দুটি বাহুর সমষ্টি তাদের অর্ধেকের বেশি পরিমাপটা আমি ইচ্ছে মতো নেব। অর্ধেকের বেশি কতটা মাপ নেব? অর্ধেকের বেশি মাপটা নিয়ে এ বিন্দুতে কাটা লাগিয়ে এখানে কাটাটা থাকবে। আর ওই যে মাপটা বৃত্তচাপ, বৃত্তচাপের রুলটা একবার এখান থেকে উপরে একটা বৃত্তচাপ হবে, নিচেও একটা বৃত্তচাপ হবে এ বিন্দু থেকে। আবার ওই একই পরিমাপ নিয়ে সি বিন্দুতে লাগিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। কারণ 5.8 আর 5 সেমি যোগ করলে কত হয়? 5 5 10 10.8 সেমি। 10.8 সেমির অর্ধেক হচ্ছে 5.4 সেমি। তাহলে 5.8 সেমি যদি এখানে হয় 5.4 সেমি, এরকম ধারণা মতো আমাদের মিডল পোরশন আসবে। এবার এই যে বিন্দুটা আর এই বিন্দুটা স্কেল ধরে একটা যোগ করে নিতে পারো, অথবা অথবা যোগ অথবা এখানে একটা শুধু একটা ছোট্ট করে দাগ দিয়েও হতে পারে। এটা হলো আমাদের মিডল পোরশন মানে মধ্য। এখান থেকে আবার কাটাটা এইখানে লাগিয়ে এ বিন্দু পর্যন্ত পরিমাপ নিয়ে এখানে কাটাটা থাকবে, এ বিন্দু পর্যন্ত পরিমাপটা নেব, রুলটা ধরে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? অর্ধবৃত্ত। এম বিন্দুতে কাটা লাগালে এ বিন্দুর সাথেও রুল ঠেকবে, সি বিন্দুর সাথেও কিন্তু রুল ঠেকবে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে দুটো মাপে মিলছে না, তাহলে জানতে হবে তোমার সম্পাদ্যটাই সমদ্বিখণ্ডনটা ঠিকঠাক হয়নি। যখন দেখলে হ্যাঁ দুটো দিকে মিলে গেল, অর্থাৎ তোমার লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেছে এবং অর্ধবৃত্তটাও হয়ে গেল, তারপরে ছোট্ট একটু কাজ, এই যে প্রথম বাহুটা যে বিন্দু পর্যন্ত গেছে সেই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা স্কেল কম্পাসের সাহায্যে। এইখানে একটা নিয়ে আমরা এইভাবে 90 ডিগ্রি কোণ আঁকছি। ওই মাপটাই না নড়িয়ে, ইচ্ছা মতো মাপ দিয়েছি কিন্তু ওই মাপটাই না নড়িয়ে একদম এখান থেকে মাপ নিয়ে এইভাবে মাপ দিয়ে আমরা 90 ডিগ্রি কোণটা নিয়ে নিলাম। কত ডিগ্রি কোণটা নিলাম? 90 ডিগ্রি। এই বি বিন্দু থেকে অর্ধবৃত্ত আমি একটা বিন্দু নিলাম ডি। তাহলে বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যে পরিমাপটা হলো সেটাই হচ্ছে আমাদের জ্যামিতিক উপায়ে √29 এর মান। কেমন? এবার আমরা বি আর ডি, এই বিডির পরিমাপটা স্কেলের সাহায্যে নিয়ে নিলাম। স্কেলের সাহায্যে মাপটা নিয়ে আমি উত্তরটা লিখে দেব যে অতএব √29 এর মান এত একক। যে পরিমাপটা হবে আমার সেই পরিমাপটা আমি কিন্তু লিখে নেব। কেমন? তো এইভাবে তোমরা রুট, যে কোনো রুটের মান একটি প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়ে আমরা মানটা নির্ণয় করব। সেখানে 29 থাকতে পারে, 22 থাকতে পারে, 20 থাকতে পারে, 24 থাকতে পারে, 30 থাকতে পারে, 33 থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। যাই থাকুক না কেন, ধরো 33 আছে, তাহলে কি লিখলাম? 11 গুণ 3। তাহলে প্রথম বাহু হলো 11, দ্বিতীয় বাহু হলো 3। প্রথম বাহু 11, তারপরে 3। তারপরে একই ভাবে লম্ব সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি নিয়ে এম বিন্দুতে লাগিয়ে ঘুরিয়ে দিলাম। এখান থেকে কাটার বৃত্তচাপ দিলাম, নিচে বৃত্তচাপ দিলাম, সি বিন্দুতে লাগিয়ে আবার বৃত্তচাপ দিলাম, মধ্য বিন্দু পেলাম, মধ্যবিন্দুতে কাটা লাগিয়ে এই পর্যন্ত মাপ নিয়ে ঘুরিয়ে দিলাম, অর্ধবৃত্ত হলো। অর্ধবৃত্তর পরে প্রথম বাহুটা যেখানে গিয়ে মিললো সেখানে স্কেল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। 90 ডিগ্রি কোণের মাপটা অর্ধবৃত্ত পর্যন্ত স্কেল পর্যন্ত যোগ করলাম। যে পরিমাপটা হলো সেই পরিমাপটাই হলো √29 এর মান। কেমন? তো তোমরা এইভাবে কিন্তু অঙ্কগুলিকে করতে পারো। এছাড়াও এখানে যদি আমাকে প্রশ্নটাই বলতো যে √29 এর মানের জায়গায় হয়তো বললো যে জ্যামিতিক উপায়ে অমুক অমুক বাহুর মধ্য সমানুপাতি নির্ণয়, বলতে পারে। বললো কি যে মধ্য সমানুপাতি নির্ণয় করি, দেখা গেল বললো 5.8 সেমি এবং 5 সেমি বাহু
দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলেও কিন্তু একই নিয়মটাই হবে, একই নিয়মেই হবে, শুধু উত্তর লেখার সময় এখানে কি লিখবো, এটাকে মুছে দেব, মুছে দিয়ে তখন লিখবো যে অতএব 5.8 সেমি এবং 5 সেমি বাহু দুটির মধ্য সমানুপাতি অমুক একক। তখন কিন্তু আমাদের এই দুটো জিনিস লাগবে না, এটাকে আমরা মুছে দেব, এটা লাগবে না, এটা ধরা লাগবে না, আরো ছোট হয়ে যাবে। তখন শুধু এই বাহু দুটো থাকবে, একটা থাকবে 5.8 আর একটা থাকবে 5। কেমন? তাহলে কিন্তু আমরা অঙ্কটাকে এইভাবে করতে পারি। তাহলে আমরা একটা পদ্ধতির মধ্য দিয়ে মধ্য সমানুপাতি শিখলাম, বর্গমূল শিখলাম এবং রুটের মান নির্ণয় শিখলাম। আবার এই প্রশ্নটাই আমাকে এইভাবে বলতে পারতো যে কিভাবে বললো, যে এরকম ভাবে বলে দিল যে বর্গমূল নির্ণয়, বললো কি জ্যামিতিক উপায়ে 29-এর বর্গমূল নির্ণয় করো, বলতে পারি। তাহলেও কিন্তু ওই একই ভাবে হবে 29 5.8 গুণ 5 একই ভাবে হবে। তখন প্রথম বাহুটা ধরি বলে আবার লিখবো, প্রথম বাহুটা 5.8 সেমি, দ্বিতীয় বাহুটা 5 সেমি, একই নিয়মে আমরা শিখবো, একই নিয়মে উত্তরটাও লিখবো। কেমন? তো আমরা মধ্য সমানুপাতি, বর্গমূল এবং রুটের মান নির্ণয় শিখে নিলাম। এরপরে আমরা শিখবো আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র। কেমন? পরবর্তী অঙ্কে যাই। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। 6 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমত আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, তারপরে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র কি জিনিস? যার বিপরীত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এই আয়তক্ষেত্র আঁকার পর আয়তক্ষেত্রের যে সমান ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি অঙ্কন করতে হবে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। তো চলো আমরা শিখি। প্রথমত আয়তক্ষেত্র অঙ্কন করি। দুটো বাহু বলেছে, একটা 6 সেমি, একটা 6 সেমি আর একটা 4 সেমি। মাপ নিলাম স্কেলের সাহায্যে। আমার হাতে স্কেল কম্পাস কিছু নেই, আমি এটা দিয়েই তোমাদেরকে মুখে বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমরা এই জায়গা থেকে একটা মাপ নিলাম, অনির্দিষ্ট মাপ নিয়ে প্রথমত যে বড় বাহুটা আছে 6 সেমি, সেটার মাপ নিলাম, নিয়ে এই জায়গা থেকে কাটা লাগিয়ে এই পর্যন্ত আমরা কেটে নিলাম। এবি একটা 6 সেমি মাপ নিলাম। নেওয়ার পর এই বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। উদ্দেশ্য আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। কম্পাসের সাহায্যে করব। কিভাবে কম্পাসের সাহায্যে করব? কম্পাসে রুল লাগানো আছে, কাটা একদিকে আছে, দুই দিকে, ওটাকে ইচ্ছে মতন ফাঁকা করে নেব, অর্থাৎ একটা ছোট্ট বৃত্তচাপ অঙ্কন করব ইচ্ছে মতন। এটা আমার হাত, এটা কাটা, এটা রুল, এখানে লাগিয়ে আমরা কি করব, এই জায়গা থেকে এইভাবে নিলাম, ওই মাপ না নড়িয়ে এখান থেকে একটা 60 ডিগ্রি, এই 120 ডিগ্রি, এই উপরে গেল, আবার এখান থেকে এটা গেল। এইটা হলো আমাদের 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিটাকে কি করলাম, স্কেলের সাহায্যে যোগ করে তুলে দিলাম। যতটা খুশি তুলবো, কেমন? মনে রাখবো এটা। তারপরে 4 সেমির মাপটা নিলাম, নিয়ে এখান থেকে কাটা লাগিয়ে এই একটা মাপ নিলাম 4 সেমি, আবার এখান থেকে কাটা লাগিয়ে এটাও একটা 4 সেমি মাপ নিলাম। তাহলে কটা 4 সেমি মাপ নিলাম? এখানে একটা, এখানে একটা, দুটো, এই একটা, এই একটা।
কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান। এই যে 4 সেমির মাপটা নিলাম, এখানে একটা বিন্দু পেয়েছি, বিন্দু পাওয়ার পর ওই 4 সেমির মাপটা না নড়িয়ে এখান থেকে কাটা লাগিয়ে আবার এদিকে একটা কাটলাম, কেমন? এই দিকে একটা কাটলাম। তাহলে কয় জায়গায় 4 সেমি মাপ নিলাম? প্রথমে একটা 6 সেমি মাপ নিলাম, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, 1 2 3 4, 90 ডিগ্রি চলে গেল। 4 সেমির মাপ নিয়ে একবার, দুবার, তিনবার কেটে দিলাম। এবার আবার কম্পাসটাকে পরিবর্তন করে 6 সেমির মাপ নিয়ে এইখানে কাটা লাগিয়ে এবার এই দিকে কাটলাম, কারণ এটাও যদি 6 সেমি হয় এটাও হতে হবে 6 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি। কেমন? নেওয়ার পর বড় স্কেল ধরে অথবা ছোট স্কেল ধরে যদি করি তাহলে দুবারে করব। এখান থেকে স্কেল ধরে এই বিন্দুর সঙ্গে বিন্দু ঠেকিয়ে আমরা স্কেল দিয়ে যোগ করে যোগটা যতটা সম্ভব বাড়িয়ে দিলাম, দরকার হয় একবারের জায়গায় দুবার করলাম। কেমন? দেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা কিন্তু আমার এখনো যোগ করা হয়নি, তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা যোগ করে নিলাম। এ বি সি ডি, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র হলো। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট করার জন্য এটা হলো 6 সেমি আর এটা হলো 4 সেমি। এটাকে একটা নাম দিলাম এম, এটা নাম দিলাম এক্স। তাহলে এই যে এম নাম দিলাম, ডি সি 6 সেমি, সি এম 4 সেমি, 6 আর 4 10 সেমি। এই 10 সেমির অর্ধেক করলে কয় সেমি হবে? 5 সেমি। তা 5 সেমি যখন হবে তখন কিভাবে করব? এর আগের যে সম্পাদনা করলাম ঠিক সেই সিস্টেমেই অর্ধেকের বেশি, মানে এইখান থেকে এই বাহুটার অর্ধেকের বেশি, ডি এম বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটাটা এখানে থাকবে, থেকে রুলটা উপরে একটা বৃত্তচাপ গ্রহণ করবে, নিচেও একটা বৃত্তচাপ গ্রহণ করবে। ডি বিন্দু থেকে কাটাটা থাকবে, ডি বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ হলো। আবার ওই মাপটা না নড়িয়ে একদম আবার এম বিন্দুতে কাটা লাগিয়ে, এম বিন্দুতে কাটা লাগিয়ে কি করলাম? উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, একটা বিন্দুতে ছেদ করবে। এটা যদি 6 সেমি 5 সেমি এরকম পজিশনে হবে, তাহলে এই মাপটা, এই যে বিন্দুটা পেলাম আর এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে মোটামুটি পূর্ণাঙ্গ টানতে পারি, অথবা একটা ছোট্ট করে একটা দাগ নিতে পারি। কেমন? দাগ নিয়ে আমরা পি বিন্দু লিখতে পারি, অথবা পূর্ণাঙ্গটাও যোগ করে দিতে পারি, অসুবিধা নেই। তো যখন এটা নিয়ে ফেললাম, এটা হলো মধ্যবিন্দু, ডি এম বাহুর মধ্যবিন্দু হলো পি। তখন পি বিন্দুতে কাটা লাগিয়ে ডি পর্যন্ত মাপ নিলাম, অথবা এম পর্যন্ত মাপ নিলাম। পি বিন্দুতে কাটা লাগিয়ে ডি পর্যন্ত মাপ অথবা এম পর্যন্ত মাপ নিলাম, নিয়ে এখান থেকে কাটা তো আছে, রুলটা থেকে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। হলো? অর্ধবৃত্ত যখন অঙ্কন করলাম, এই যে বিসির যে রেখাংশ, যেটা বর্ধিত অংশ আছে, সেইটা অর্ধবৃত্তকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। আমি এখানে নাম দিলাম এন, ইচ্ছে মতন নামগুলো দেওয়া যাবে। তখন সি বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত মাপ নিলাম, সি বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত মাপ নিলাম। কেন নিলাম? কারণ এটাই হচ্ছে আমার বর্গক্ষেত্রের বাহু। আর আমরা কি জানি? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি, এটা যদি 90 হয় এটাও 90, আমরা 90 পেয়ে গেছি, আর বাহুটাও পেয়ে গেলাম। তাহলে সি এন এর মাপ নিয়ে, কার মাপ নিলাম? সি এন এর মাপ নিয়ে এন বিন্দুতে কাটা লাগিয়ে রুলটা বৃত্তচাপ এদিকে গেল একটা, আবার সি বিন্দুতে কাটা লাগিয়ে আর একটা বৃত্তচাপ এখানে গেল একটা, এন বিন্দু থেকে একটা বৃত্তচাপ এখানে গেল, সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এখানে গেল। মাপটা কোথাকার? মাপটা সি এন এর। কার মাপ? সি এন, সি এন এর মাপ নিয়ে তখন এন বিন্দুতে কাটা লাগিয়ে আবার এখানে নিলাম, সি বিন্দুতে কাটা লাগিয়ে এটা নিলাম, দিয়ে এদের একটা নাম দিতে হবে। সি এন নাম দিয়েছি, পি নাম দেওয়া হয়ে গেছে, অন্য একটা নাম দিই, এবিসিডি ই, ই দিলাম,
ই বিন্দুতে কাটা লাগবে ওই মাপি একদম না নড়িয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, নাম দিলাম এক। তখন এই মাপটা আর এই মাপটা আমরা কি করলাম, যোগ করে দিলাম। এইটাই হলো CMEF, হচ্ছে বর্গক্ষেত্র। আমার হাতে স্কেল নেই, কম্পাস নেই, তাই হয়তো মাপ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রসেসটা আমি এভাবে তোমাকে বললাম, যেমন ভাবে বললাম ঠিক তেমন ভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা শিখে যাবে আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে বর্গক্ষেত্রটা কি, CEFN বর্গক্ষেত্র। উত্তর কি লিখবো, ABCD সমান, ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট CEFN বর্গক্ষেত্র অঙ্কন করলাম। উত্তরটা লিখে দাও, এখানে লিখি 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট ABCD একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কি হবে, CEFN। CEFN একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। কেমন? তাহলে এইভাবে কিন্তু আমরা আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। কেমন? তাহলে যে কোনো আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র আমরা শিখে নিলাম। হ্যাঁ, এর পরবর্তী অঙ্ক আমরা করব। পরবর্তী অঙ্ক ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি অঙ্কন করি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা প্রথমত একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা কোণ 90 ডিগ্রি আর লম্ব এবং ভূমির দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্য থাকে। তো আমার এখানে কি কি দেওয়া আছে, একটা অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা লম্ব বা ভূমি যে কোনো একটা বাহু দেওয়া আছে, আর সমকোণী ত্রিভুজ বলা আছে, মানে একটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আমরা সর্বপ্রথম আমরা একটা অনির্দিষ্ট একটা রেখা টেনে নিলাম, সরলরেখা টানলাম। এবার প্রথমত আমরা কাজ করব, এই জায়গাটায় আমরা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কি অঙ্কন করব, 90 ডিগ্রি। একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখান থেকে এই টানলাম, এখান থেকে একটা 60 ডিগ্রি, এখান থেকে একটা 120 ডিগ্রি, উপরে ডিগ্রি, এই হলো আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ করে নিলাম সমকোণী ত্রিভুজে। এবার কি করব, এটা আমার ছিল 9 সেমি, এটা ছিল 5.5 সেমি। এটা অতিভুজ, কিন্তু এই বাহুটা হবে না, অতিভুজ কিন্তু এই বাহুটা হবে না, কারণ এরা সমকোণ সংলগ্ন বাহু কখনো অতিভুজ হয় না, সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। এই কথাটা আমাকে মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনো এই বাহু দুটো হবে না। তাহলে কখনো যদি ভুলবশত এই 9 সেমি দাগ এখানে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু ত্রিভুজটাও হলো না, অন্তর্বৃত্তটাও সঠিক হবে না। কেমন? তাহলে মনে রাখতে হবে এই বাহু দুটোর মধ্যে কোনোটাই অতিভুজ হবে না। তাহলে 5.5 সেমির মাপটা নিয়ে এখান থেকে কাটা লাগিয়ে আমরা এখানে একটা কেটে দিলাম, এ বি। কেমন? মাপটা নিয়ে, অতিভুজের মাপ হচ্ছে এই 9 সেমি, মাপটা নিয়ে বি বিন্দুতে কাটা লাগালাম, এখান থেকে কাটবো। কেমন? তাহলে এই জায়গা থেকে আমাকে কাটতে হবে, এইটা যেন আমাদের সবসময় মনে থাকে। দিয়ে সি বিন্দু মাপ দিলাম, বি থেকে সি হলো 9 সেমি। এভাবে স্কেল দিয়ে যোগ করে দিলাম, দুটো বিন্দু স্কেল দিয়ে যোগ করলাম। এবার আমাকে কি করতে হবে, ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে ভেতরে বৃত্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমরা এই যে কোণটা রয়েছে এদের সমদ্বিখণ্ডন করব এবং এখানে একটা কোণ অঙ্কন করে তারও সমদ্বিখণ্ডন করব, সমান দুভাগে ভাগ।
এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ দিলাম ইচ্ছা মতন, আবার এখান থেকে নিয়েও একটা বৃত্তচাপ দিলাম, একই মাপ দিয়ে দেবো কিন্তু স্কেল দিয়ে এই বিন্দুর সঙ্গে ওই বিন্দু যোগ করে দিলাম, হয়ে গেল। আবার ওইখানে একটা নিলাম, ইচ্ছে মতন মাপটা এইভাবে নিয়ে এই হলো। এবার স্কেল দিয়ে যোগ করলাম, যোগ করে দিলাম, দুটো বসররেখা এই জায়গাটা মিলিত হয়েছে। কেমন? এখানে একটা ইচ্ছা মতো নাম দিয়ে দাও। আচ্ছা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে এই সরলরেখা, এই বাহুটার উপরে আমাকে সমদ্বিখণ্ড মানে লম্ব অঙ্কন করতে হবে। ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছিলাম সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব অঙ্কন। তাহলে এটা সেই সরলরেখা আর এটা তার বহিস্থ বিন্দু। সেখান থেকে ইচ্ছা মতন একটা বৃত্তচাপ নেব, যেটা বি এই এ এবং সি বাহুর মানে এই এসি বাহুর দুই জায়গায় ছেদ করতে হবে, এমন ভাবে বৃত্তচাপটা নিতে হবে। তাহলে বৃত্তচাপটা কিন্তু ইচ্ছে মতন। তাহলে এখান থেকে কাটা লাগিয়ে এটা মোটামুটি একটা দেখে নেব যাতে দুই জায়গায় ছেদ করে। তো সেরকম ভাবে এখানে মাপটা নিয়ে আমরা এইরকম ভাবে দেখতে নিলাম। তাহলে দুই জায়গায় ছেদ করলো, এখানে একটা এখানে একটা দেখে নিতে হবে। নেওয়ার পর ওই মাপটায় না নড়িয়ে এখান থেকে কাটা লাগে একবার বৃত্তচাপ, এখান থেকে কাটা লাগে আবার একটা বৃত্তচাপ নিয়ে একটা বিন্দু পেলাম। এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ হলো, এইটা হলো 90 ডিগ্রি বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপর। যখন হয়ে গেল তখন এখানে একটা নাম দিলাম, আর এইটার একটা নাম দিলাম ও, আর এটার নাম দিলাম OFG। তাহলে এই যে ও আর জি, ওজির মাপ নিতে হবে। কার মাপ নিতে হবে? ওজি। কার? ওজি। ওজির মাপ নিয়ে ও বিন্দুতে কাটা লাগিয়ে, ওজির মাপ নিয়ে ও বিন্দুতে কাটা লাগিয়ে আমরা এখান থেকে এইভাবে আমরা এটাকে বৃত্তটাকে ঘোরাবো। কেমন? আমাদের হয়ে গেল অন্তর্বৃত্ত অঙ্কন। তাহলে উত্তর কি লিখবো? এবিসি সমকোণী ত্রিভুজের অকেন্দ্রীয় একটি অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। এ বি সি সমকোণী ত্রিভুজের ও কেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। অঙ্কন করলাম। এই অন্তর্বৃত্ত অঙ্কন করার সময় একটা জিনিস তোমাদেরকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় বিন্দুগুলি যোগ করার সময়, স্কেলগুলি ধরার সময়, রুলগুলি টান দেওয়ার সময়, বৃত্তচাপগুলি অঙ্কন করার সময় যেখানে যে মাপগুলি ঠিকঠাক করে দেওয়া, এটা হচ্ছে অন্তর্বৃত্তর সবথেকে বড় জিনিস। মনে থাকবে? তো আমরা সম্পাদ্য আজকে শিখলাম অন্তর্বৃত্ত, আর কি শিখেছিলাম? মধ্য সমানুপাতি নির্ণয়, আর কি শিখেছি? আয়তক্ষেত্র সমান বর্গক্ষেত্র, রুটের মান নির্ণয়। কেমন? আজকে আমরা এই ভিডিওতে এতগুলো জিনিস শিখলাম। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আরো কিছু যদি প্রয়োজন মনে হয়, আর শেয়ার করতে ভুলবে না। আর যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেক ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।